কেন্দ্রমুখী বল কি? কোন একটা বস্তুকে তুমি যদি একটা বৃত্তাকার পথে ঘুরাও, হ্যাঁ, একটা বস্তুকে যদি তুমি বৃত্তাকার পথে ঘুরাও, তাহলে বৃত্তের কেন্দ্রের দিকে ওই বস্তুটা একটা বল লাভ করে, সেই বলটাকে কি বলে? কেন্দ্রমুখী বল। সো এই যে দেখো, এইটা ধরে নাও একটা এম ভর বিশিষ্ট বস্তু। এই এম ভর বিশিষ্ট একটা বস্তুকে তুমি যদি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরাও, তাহলে এই বস্তুটা আসলে বৃত্তের কেন্দ্রের দিকে যে বলটা লাভ করবে সেটা হলো কি? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলকে আসলে এফসি দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? এফসি। এফসি মানে হলো সেন্ট্রিপিটাল ফোর্স। এফসি মানে কি? এফসি মানে হলো সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। ঠিক আছে, তাহলে কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা কি কি? কোন বস্তুকে বৃত্তাকার পথে ঘুরালে এই বল সৃষ্টি হয়। কোন একটা বস্তুকে তুমি যদি বৃত্তাকার পথে ঘুরাও, তাহলে এই বলটা সৃষ্টি হবে। কোন একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরালেই এই বলটা কি হয়? ক্রিয়েট হয় বা সৃষ্টি হয়। কেন্দ্রমুখী বলের প্রথম কাহিনী কি? একটা বস্তুকে তুমি যখন বৃত্তাকার পথে ঘুরাবা, তখনই এই বলটা সৃষ্টি হবে। 2 নাম্বার পয়েন্ট লিখে রাখো, এটি অলওয়েজ বৃত্তের কেন্দ্রের দিকে কাজ করে। এটি অলওয়েজ বৃত্তের কোন দিকে কাজ করে? কেন্দ্রের দিকে কাজ করে। ঠিক আছে, তাহলে কেন্দ্রমুখী বল অলওয়েজ কোন দিকে কাজ করে? কেন্দ্রমুখী বল অলওয়েজ বৃত্তের কেন্দ্রের দিকে কাজ করে। ঠিক আছে, কেন্দ্রমুখী বলের প্রথম সূচনা লগ্ন হলো এটাই, যে কোনো একটা বস্তুকে তুমি যদি বৃত্তাকার পথে ঘুরাও, তাহলে যে বলটা সৃষ্টি হয় সেটাই হলো কেন্দ্রমুখী বল। এবং কেন্দ্রমুখী বল অলওয়েজ বৃত্তের কেন্দ্রের দিকে কাজ করে। এটা হলো এফসি। এফসি, ঠিক আছে। সো এই বস্তুটা যদি ধরো এইখানেও যাই, এখানেও যদি আসে বস্তুটা, এখনো কিন্তু বৃত্তের কেন্দ্রের দিকেই সে কি পাবে? এফসি পরিমাণ কেন্দ্রমুখী বল পাবে। তো সে যদি এখান থেকে ঘুরে যদি এখানেও আসে, তখনও কিন্তু সে বৃত্তের কেন্দ্রের দিকে কি পাবে? কেন্দ্রমুখী বল পাবে। সে যদি ঘুরে যদি এখানেও আসে, তাহলেও সে বৃত্তের কেন্দ্রের দিকে কি পাবে? কেন্দ্রমুখী বল পাবে। ঠিক আছে, সো কোনো একটা বস্তু এটা তার কেন্দ্রের দিকে যে বলটা লাভ করে, বৃত্তের কেন্দ্রের দিকে যে বলটা লাভ করে, সেটাই হলো কি? কেন্দ্রমুখী বল। তো এই ছিল কেন্দ্রমুখী বলের কনসেপ্ট। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, কেন্দ্রবিমুখী বল আসলে কি? তো কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল আসলে একই জিনিস, কিন্তু বিপরীতমুখী। সে ফর এক্সাম্পল, দেখো এই যে বস্তুটা ঘুরতেছে একটা বৃত্তাকার পথে, কন্টিনিউয়াসলি ঘুরবে প্রত্যেকটা মোমেন্টে এই বস্তুটা বৃত্তাকার পথের স্পর্শক বরাবর ছুটে যাওয়ার একটা প্রবণতা দেখায়। ফর এক্সাম্পল, এই বস্তুটা এখন এখানে আছে, এইটা যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে এইভাবে টার্ন করবে, কিন্তু এই পজিশনে যদি বস্তুটা ছুটে যায়, তাহলে এই যে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর বস্তুটা ছুটে যাওয়ার একটা প্রবণতা। অথবা বস্তুটা ধরো এখানে আসলো, এখানে আসার পর সুতা ছিঁড়ে গেল, তাহলে বস্তুটা এই বরাবর দৌড়ায় চলে যাওয়ার একটা প্রবণতা। অথবা বস্তুটা এইখান থেকে গিয়ে এই যে এখানে আসলো, সো এই পজিশনে আসার পর ধরো এই বরাবর ছুটে যাওয়ার একটা প্রবণতা। সো কোনো বস্তু যদি বৃত্তাকার পথের স্পর্শক বরাবর ছুটে যাওয়ার প্রবণতা দেখায়, কোনো বস্তু যদি স্পর্শক বরাবর বৃত্তাকার পথের স্পর্শক বরাবর ছুটে যাওয়ার প্রবণতা দেখায়, তাহলে সেখানে যে বলটা কাজ করে সেটা হলো কেন্দ্রবিমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, তো কেন্দ্রমুখী বলের ভ্যালুও যা, কেন্দ্রবিমুখী বলের ভ্যালুও তা। যেমন তুমি যদি একটা অবজেক্টকে সুতার মধ্যে, ধরো এটা একটা কাঠি, এখানে কি করলে? একটা সুতা বাতলা, সুতা বেঁধে সুতার এক কোণা একটা বস্তু বাতলা বেঁধে তুমি ওই অবজেক্টটাকে ঘুরাইতেছো। সো হুট করে সুতা ছিঁড়ে গেলে কি হয়? বস্তুটা কি আর বৃত্তাকার পথে ঘুরবে? না, বস্তুটা আর বৃত্তাকার পথে ঘুরে না, বরঞ্চ বস্তুটা একটা বৃত্তাকার পথের স্পর্শক বরাবর দৌড় দেয়, মানে একটা লিনিয়ার মোশনে দৌড় দেয়। ধরো ঘুরাইতেছো, সেটা এইভাবে আনুভূমিক তলে ঘুরাও বা উলম্ব তলে ঘুরাও, ঠিক আছে, যেভাবেই ঘুরাও না কেন, বস্তুটার যদি সুতা ছিঁড়ে যায়, বস্তুটা আর বৃত্তাকার পথে ঘুরবে না, সোজা একদিকে দৌড় দিবে। সো বস্তুটা আসলে কোন দিকে দৌড় দেয় জানো? বস্তুটা আসলে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর দৌড় দেয়। বস্তুটা আসলে কোন দিকে দৌড় দেয়? বৃত্তাকার পথের স্পর্শক বরাবর দৌড় দেয়। সো এই যে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর দৌড় দেয়, এই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর যে বলের কারণে দৌড় দেয়, সেটা হলো কেন্দ্রবিমুখী বল। আচ্ছা, তো আমরা কেন্দ্রমুখী বলের রাশিমালা ইজিলি বের করতে পারি। কিভাবে রাশিমালাটা বের করতে পারি? দেখো, আমরা সবাই কি জানি? আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কি জানি? ফ্রম নিউটনস
সেকেন্ড ল, আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কি জানি? আমরা নিউটনের সেকেন্ড ল থেকে জানি এফ ইকুয়াল কি এম এ। এটা আমরা সবাই জানি যে এফ ইকুয়াল এম এ। এখন একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর যে ত্বরণটা কাজ করে সেটা হলো কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে, সো বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ কাজ করে, এটা তো আমরা সবাই জানি। বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর যে কেন্দ্রমুখী বলের কারণে যে ত্বরণ সৃষ্টি হয় সেটা হলো কেন্দ্রমুখী ত্বরণ। তো আমরা সবাই কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা জানি। ধরো আমাদের এইটা হলো বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, এটা হলো আমাদের বৃত্তের ব্যাসার্ধ, আর বস্তুটা স্পর্শক বরাবর বেগ হলো ভি, আর বস্তুটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এইভাবে ভি বেগে ঘুরতেছে। সো কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালাটা কি? আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা কি? সবাই জানি না কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা? কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়াল কত? ভি স্কয়ার বাই কত আর। কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা এ ইকুয়াল কত? এ ইকুয়াল হলো ভি স্কয়ার বাই আর। কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা কি? এ ইকুয়াল হলো ভি স্কয়ার বাই আর। সো এখন কত হচ্ছে? এফ ইকুয়াল এম এ। সো দেয়ারফর এফ ইকুয়াল কত? এম ইনটু ভি স্কয়ার বাই কত আর। অথবা স্মল আর দিতে পারো, স্মল আর একই কথা, ব্যাসার্ধকে স্মল আর দ্বারা লিখছিলাম, সো স্মল আরও দিতে পারো, কোনো সমস্যা নাই। সো দেয়ারফর কেন্দ্রমুখী বলের রাশিমালাটা কত? এম ভি স্কয়ার বাই আর। এটাকে তুমি দিতে পারো এফসি। এফসি এসি, এসি মানে কি? সেন্ট্রিপিটাল এসিলারেশন। এফসি মানে সেন্ট্রিপিটাল ফোর্স, এসি মানে কি? সেন্ট্রিপিটাল এসিলারেশন। সো এটাই ছিল আমাদের কেন্দ্রমুখী বলের রাশিমালা। এফসি ইকুয়াল এম ভি স্কয়ার বাই আর। সবাই বুঝছি ভাইয়া? সবাই কি বুঝতে পারছি? এফসি ইকুয়াল কত? এফসি ইকুয়াল হলো এম ভি স্কয়ার বাই আর। তো এই ছিল কেন্দ্রমুখী বলের ইনিশিয়াল কনসেপ্ট। এখন একটা বস্তুকে উলম্ব তলেও তুমি ঘুরাইতে পারো, আনুভূমিক তলেও ঘুরাইতে পারো, কেন্দ্রমুখী বলের কেমন পরিবর্তন হবে সেই জিনিসটা আমরা শিখব। বাট এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে ইয়েস, ক্লিয়ার হলে ইয়েস, ক্লিয়ার হলে একটু ইয়েস লিখে ফেলো, ঠিক আছে? সবার যদি ক্লিয়ার হয়ে যায় একটু ইয়েস লিখে ফেলো, তাহলে আমরা সামনের দিকে আগাবো। সবার যদি ক্লিয়ার হয়ে যায় একটু ইয়েস লিখে ফেলো। সবার ক্লিয়ার হলে ইয়েস, আমরা এরপর সামনের দিকে আগাবো, ঠিক আছে? সবাই বুঝছি না? হ্যালো ভাইয়া, হ্যালো। সবাই বুঝছি? সবাই বুঝছি, ওকে ফাইন। এখন একটা জিনিস দেখো, এখানে এখন একটা কনসেপ্ট আসবে যে কোনো একটা বস্তুকে যদি আমরা উলম্ব তলে ঘুরাই তাহলে কি হবে। সো এখন দেখো, এটা তো আমরা বুঝে গেছি, তাই না? এটা আমরা বুঝে গেছি। আচ্ছা, তো এখন একটা মজার বিষয় দেখো। মজার বিষয়টা হলো এটাই যে আমি এখানে আরেকটা স্লাইড নিচ্ছি, ঠিক আছে? দেখো, আনুভূমিক তলে ঘুরালে কেস 1, বস্তুকে আনুভূমিক তলে ঘোরালে, বস্তুকে আনুভূমিক তলে ঘোরালে। আনুভূমিক তল মানে কি? এটা হলো ভূমি, আমার এটা হলো সারফেস। আনুভূমিক তলে ঘোরালে বলতে কেমন? ধরো আমাদের এই যে ধরো এক্স, এটা হলো ধরো জেড, জেডটা হলো আমাদের কি? উলম্ব তল। আর আমি যদি এক্স ওয়াই তল চিন্তা করি, আমি যদি এক্স ওয়াই তল, এই যে এই তলটা যদি আমি চিন্তা করি, এই তলটা হলো আমাদের কি? আনুভূমিক তল, এই তলটা। সো এই তলের উপর কি করলা? এই তলের উপরে তুমি একটা বস্তুকে বৃত্তাকার পথে ধরো ঘুরাইতেছো, এই যে ঘুরতেছে বৃত্তাকার পথে। আর উলম্ব তলে ঘুরলে কেমনে ঘুরতো? এই যে এমনে ঘুরতো। উলম্ব তলে ঘুরলে এমনে ঘুরতো, আর আনুভূমিক তলে এমনে ঘুরবে, এমনে, ঠিক আছে? সো চিন্তা করো, উলম্ব তলে ঘুরলে এই যে এইভাবে ঘুরতো। উলম্ব তলে ঘুরলে কিভাবে ঘুরতো? এইভাবে ঘুরতো। আমি এই, আচ্ছা, এই যে দেখো, এই যে আমার এই আইডি কার্ডটা, আমার এই আইডি কার্ডটা দিয়ে বোঝাই আনুভূমিক তলের ঘূর্ণনটা কেমন। সো আনুভূমিক তলের ঘূর্ণনটা হলো ভাইয়া কাইন্ড অফ এই যেমন, আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে ধরো, দাঁড়াও, তোমাদেরকে একটু একদম রিয়েল টাইম দেখাই। আনুভূমিক তলে ঘূর্ণন আর উলম্ব তলে ঘূর্ণনটা আমাদেরকে একটু বোঝা লাগবে, বুঝতে পারছো? আনুভূমিক তলে ঘূর্ণন আর উলম্ব তলে ঘূর্ণন আমাদের একটু বুঝতে হবে। অলরাইট, সো আনুভূমিক তলে ঘূর্ণন মানে হলো এই যে কাইন্ড অফ এরকম, এই যে বস্তুটাকে এইভাবে ঘুরাইতেছো তুমি, এইভাবে ঘুরাচ্ছ, ঠিক আছে? এই যে এইভাবে ঘুরাচ্ছ, এইভাবে, এটাই হলো একটা আনুভূমিক তলে ঘূর্ণন। এটা হলো কি? এটা হলো আমি যেভাবে ঘুরাচ্ছি এখন, এটা হলো আনুভূমিক তলে ঘূর্ণন।
এটা হলো আনুভূমিক তলে ঘূর্ণন, এটা হলো আনুভূমিক তলে ঘূর্ণন। আর উলম্ব তলে ঘূর্ণনটা কেমন, এই যে এইভাবে যদি তুমি ঘুরাও, এইভাবে যদি তুমি ঘুরাও, এটা হবে উলম্ব তলে ঘূর্ণন, উলম্ব তলে ঘূর্ণন, এটা হবে উলম্ব তলে ঘূর্ণন। দেখছো, এটা হবে উলম্ব তলে ঘূর্ণন, এই যে উলম্ব তলে ঘূর্ণন। আর আনুভূমিক মানে ভূমির উপরে ঘুরাইতেছো, এই যে দেখো আমি ভূমির উপরে ঘুরাইতেছি না, এটা হলো আনুভূমিক তলে ঘূর্ণন। সো এই যে আনুভূমিক তলে ঘূর্ণন এটা, আর এটা হলো উলম্ব তলে। তো ফার্স্ট অফ অল আমরা কি দেখব, আমরা প্রথমত আনুভূমিক তলে ঘূর্ণন দেখব। ঠিক আছে, আমরা প্রথমে কি দেখব, আমরা প্রথমে আনুভূমিক তলে ঘূর্ণনটা দেখব। সো এই যে দেখো আনুভূমিক তলে, আমি সাপোজ আরেকটু সুন্দর করে আঁকাই জিনিসটা। দেখো ধরো এই যে ভূমির উপর থেকে তুমি একটা খাড়া দণ্ড নিছো, এন্ড খাড়া দণ্ডটা নেওয়ার পর তুমি একটা সুতা বাঁধছো, এখানে বেঁধে একটা বস্তুকে তুমি কি করছো, একটা বস্তুকে লেটস সে তুমি এই যেভাবে আনুভূমিক তলে ঘোরাচ্ছ, এই যে এই বস্তুটাকে তুমি কি করছো, আনুভূমিক তলে ঘোরাচ্ছ, বস্তুটাকে তুমি কি করতেছো, আনুভূমিক তলে ঘোরাচ্ছ। ঠিক আছে, তো আনুভূমিক তলে ঘোরানোর ক্ষেত্রে আসলে কি হবে, দেখো একটা জিনিস দেখো, বস্তু যেহেতু ঘুরতেছে, সো একটা জিনিস মাথায় রাখবা, সুতার দিকে একটা টান কাজ করে না, সুতার দিকে একটা টান কাজ করে না, সুতার দিকে অলওয়েজ একটা টান কাজ করে, সেটা হলো টি। ঠিক আছে, তো কেন্দ্রমুখী বলের কনসেপ্টে আমাদের একটা বাণী মাথায় রাখতে হবে। বাণীটা হলো আমার কেন্দ্রমুখী বলের জন্য দায়ী কে, কেন্দ্র বরাবর বলগুলাই দায়ী। ঠিক আছে, সো একটা বাণী লিখে রাখো, একটা বাণী মাথায় রাখবা, তাহলে তোমার কেন্দ্রমুখী বলের কেসগুলো সলভ করা ইজিয়ার হবে। বাণীটা হলো, যেহেতু কেন্দ্রমুখী বল অলওয়েজ কেন্দ্রের দিকে কাজ করে, কেন্দ্রের দিকে কি করে, কাজ করে। যেহেতু কেন্দ্রমুখী বল অলওয়েজ কোন দিকে কাজ করে, যেহেতু কেন্দ্রমুখী বল অলওয়েজ কেন্দ্রের দিকে কাজ করে, সেহেতু যে কোনো কেস সলভ করার সময় আমরা কেন্দ্র বরাবর নিট বল হিসাব করব, নিট বল হিসাব করব। কি লিখলাম, যেহেতু কেন্দ্রমুখী বল সব সময় কেন্দ্রের দিকে কাজ করে, সেহেতু যে কোনো কেস আমরা সলভ করার সময় কি করব, কেন্দ্র বরাবর কি করব, নিট বল হিসাব করব। আজকে বেশি গরম লাগে, আজকে খুবই গরম লাগে, খুবই গরম, খুলে ফেলতে হবে, জ্যাকেট খুলে ফেলতে হবে। ও মাই গড, এত গরম। সবাইকে কাহিনী বুঝতে পারছি? বাণীটা একটু সবাই লিখে ফেলো তো, বাণীটা সবার লিখা হলে একটু ডান লিখো। বাণী যদি সবার লিখা হয়ে যায়, একটু ডান লিখে ফেলো। বাণী সবার লিখা হইলে ডান লিখো। বাণী সবার লিখা হয়ে গেলে একটু ডান লিখো তো ভাইয়া। বাণীটা সবার লিখা হয়ে গেলে একটু ডান লিখো। এই বাণী সবার লিখা হয়ে গেলে একটু ডান লিখো। কেন্দ্রমুখী বল অলওয়েজ কেন্দ্রের দিকেই কাজ করে, সেহেতু যে কোনো কেস সলভ করার সময় আমরা কেন্দ্র বরাবর নিট বল হিসাব করব, কেন্দ্র বরাবর। ঠিক আছে, আমরা এই যে কেন্দ্র বরাবর কি করব, কেন্দ্র বরাবর আমরা নিট বলটা ক্যালকুলেট করব, কেন্দ্র বরাবর নিট বল। ঠিক আছে, আমরা কেন্দ্র বরাবর নিট বল ক্যালকুলেট করব। আচ্ছা, সো এই কেসে দেখো, একটা বস্তুকে তুমি আনুভূমিক তলে ঘোরাচ্ছ, বস্তুটা যে কোনো পজিশনে থাকুক না কেন, সুতার টান অলওয়েজ কেন্দ্রের দিকেই কাজ করে। তো বস্তুকে আসলে ঘোরানোর জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে, এইখানে বস্তুকে ঘোরানোর জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে সুতা। দেখো এখানে বাইরে কিন্তু আর কোনো বল নাই যখন তুমি আনুভূমিক তলে ঘুরাবা। আর আনুভূমিক তলে যখন ঘুরাবা তুমি উলম্ব বরাবর কোনো কিছু কনসিডারেশনে আনবা না। ঠিক আছে, উলম্ব বরাবর কনসিডারেশনে আনবো না। ঠিক আছে, আর উলম্ব বরাবর কনসিডারেশনে না
আনলেও মিলবে, ঠিক আছে। আগে আমরা আনুভূমিক তলে যেহেতু ঘুরাচ্ছি, আমরা উলম্ব বরাবর কোনো কিছু কনসিডার করবো না, কারণ বস্তুকে ঘুরাচ্ছি আমরা আনুভূমিক তলে, রাইট। সো এই যে আনুভূমিক তলে ঘুরাচ্ছি, তাহলে এই যে টি, এই টানটাই কি দিচ্ছে, সুতার টানটাই কি দিচ্ছে, সুতার টানটাই আমাদের প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে টি ইকুয়াল কত, এমভি স্কোয়ার বাই আর, মানে এখানে সুতার টানই কি দিচ্ছে, প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। এখন অনেকে চিন্তা করতে পারো ভাইয়া এইখানে তো বস্তুটার বলটার ওজন এমজি কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, সো এই বলটাকে কনসিডার করলেন না কেন, এই বলটাকে কনসিডার করলেন না কেন ভাইয়া? এখন আমি যদি তোমাদেরকে বলি যে উলম্ব বরাবর যেহেতু এমজি কাজ করতেছে উলম্ব বরাবর, প্রথমত ওই উলম্ব বরাবর কনসিডারেশনে এমজি বাদ দেওয়া যায়। তাও তোমরা যদি ম্যাথমেটিক্যালি দেখতে চাও যে এমজি কেন বাদ যায়, তাহলে তোমাদেরকে এখানে কি বলছি, আমরা কেন্দ্র বরাবর নিট বল হিসাব করব, কেন্দ্র বরাবর, ঠিক আছে, কেন্দ্র বরাবর নিট বল হিসাব করব। সো এখন দেখো এমজি তো কাজ করতেছে উলম্ব বরাবর, সো আমরা যদি কেন্দ্র বরাবর নিট বল হিসাব করতে চাই, এমজি কেন্দ্রের সাথে এই যে এটার সাথে কত কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কত কোণ, 90 ডিগ্রি। তার মানে কেন্দ্র বরাবর এমজি এর উপাংশ কত, এমজি সোজা নিচের দিকে, কেন্দ্র এমজি যদি নিচের দিকে হয়, ব্যাসার্ধের সাথে যদি এমজি 90 ডিগ্রি কোণ জেনারেট করে, তাহলে আমাদের কেন্দ্র বরাবর উপাংশটা কত, এমজি cos 90। সো তুমি যদি ইভেন ইফ এভাবেও চিন্তা করো, তাহলে আমাদের কেন্দ্র বরাবর টোটাল বল কত, এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে কেন্দ্র বরাবর টোটাল বল কত, ঠিক আছে, এইভাবে যদি চিন্তা করি যে এখন কেন্দ্র বরাবর একটা বল হলো টি, একটা হলো mg cos থিটা, সো देयरफॉर t প্লাস mg cos 90 ইকুয়াল mv স্কয়ার বাই r। মানে এখন দেখো, এখন আমার সুতার টান আর mg এর এই উপাংশটা মিলাই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, কিন্তু আলটিমেটলি cos 90 কত, 0। সো देयरफॉर t ইকুয়াল কত, আলটিমেটলি কত থাকবে, mv স্কয়ার বাই r, এই যে আগে যেটা বাইর করছিলাম ওটাই। সো তুমি যদি কি করো, mg cos 90 ইভেন ইফ নাও, মানে ইভেন ইফ তুমি যদি mg cos 90 কনসিডারও করো, mg cos 90 এর ভ্যালু আসলে 0। তার মানে আমার কেন্দ্রের দিকে এখন টোটাল কি, একটা হলো t, একটা হলো mg cos থিটা, দুইটাই যেহেতু কেন্দ্রের দিকে কাজ করতেছে, সো সেহেতু আমরা t আর mg cos থিটা মিলাই mg cos 90 মিলাই কি দিচ্ছি, mv স্কয়ার বাই r এর যোগান দিচ্ছি, কিন্তু cos 90 তো 0, আলটিমেটলি এই t একাই mv স্কয়ার বাই r এর কি দিচ্ছে, যোগান দিচ্ছে। দ্যাট মিন্স t ইকুয়াল mv স্কয়ার বাই r, এবং এই জিনিসটা উলম্ব তলের প্রত্যেকটা বিন্দুর জন্য, আনুভূমিক তলের প্রত্যেকটা বিন্দুর জন্য প্রযোজ্য, ঠিক আছে। সো এটা ক্লিয়ার, এটা হলো একটা বস্তুকে তুমি যদি আনুভূমিক তলে ঘুরাও, তাহলে সেক্ষেত্রে আমার t এর ভ্যালুটা কত সেটা আমরা ইভ্যালুয়েট করে ফেললাম। ক্লিয়ার সবার, সবাই কি বুঝতে পারছি এইটা সবার ক্লিয়ার কিনা বলো? আমাদেরকে এই বাণীটা অলওয়েজ মাথায় রাখতে হবে, আমরা কেন্দ্র বরাবর হিসাব করব, কেন্দ্র বরাবর, কেন্দ্রের দিকে নিট বল হিসাব করব। তাহলে আমরা নিট বলটা কোন দিকে হিসাব করব, আমরা নিট বলটা হিসাব করব আসলে কেন্দ্র বরাবর। ক্লিয়ার কিনা সবার, সবাই বুঝছি কিনা একটু জানাও, সবাই কি বুঝতে পারছি? সবার ক্লিয়ার হলে ডান লিখো, সবাই বুঝছি কিনা, সবার ক্লিয়ার হলে একটু ডান লিখে ফেলো তো, সবাই বুঝছো কিনা একটু জানাও, সবার লিখা হলে একটু ডান লিখে ফেলিও, হ্যাঁ সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা জানাও, লিখা হলে একটু ডান লিখো ফাস্ট। সবার কি ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার, ওকে ফাইন। এখন আমরা দেখব আনুভূমিক তলে ঘুরালে, উলম্ব তলে ঘুরালে কি হয়, এটা দেখলাম কি কোন তলে, আনুভূমিক তলে, আনুভূমিক তলে। এখন আমরা দেখব উলম্ব তলে ঘুরালে কি হয়। সো এই যে দেখো, এখন একটা বস্তুকে কিভাবে ঘুরাচ্ছি, এই যে উলম্ব তলে ঘুরাইতেছি, কিভাবে ঘুরাইতেছি ভাইয়া, এখন আমরা একটা বস্তুকে উলম্ব তলে ঘুরাচ্ছি, তাহলে কনসেপ্টটা কি হবে দেখো, এখন বস্তুটা এইভাবে ঘুরতেছে, এইভাবে ডিরেক্ট, এই যে আমি আবার যদি দেখাই, এখন আমরা বস্তুটাকে এইভাবে ঘুরাচ্ছি না, এখন আমরা বস্তুটা কিভাবে ঘুরাচ্ছি, এই যে এইভাবে ঘুরাচ্ছি, এইভাবে। এখন আমরা বস্তুকে কিভাবে ঘুরাচ্ছি, এই যে উলম্ব তলে ঘুরাচ্ছি, উলম্ব তলে ঘুরাচ্ছি, উলম্ব তলে ঘুরাচ্ছি। সো আমরা যদি একটা বস্তুকে উলম্ব তলে ঘুরাই, উলম্ব তলে যদি আমরা ঘুরাই, তাহলে সেই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি হবে। আচ্ছা ফাইন, তো একটা জিনিস অলওয়েজ দেখো, সুতার টান কোন দিকে কাজ করতেছে এখানে, আর এই ব্যাসার্ধটা কত, এই ব্যাসার্ধটা হলো আর, সুতার টান টি কোন দিকে কাজ করবে, সুতার টান টি কোন দিকে কাজ করবে ভাইয়া, এখানে সুতার টান টি কাজ করতেছে কোন দিকে, এই যে দেখো সুতার টান টি কোন দিকে কাজ করতেছে, টি কাজ করতেছে নিচের দিকে, সুতার টান টি কোন দিকে কাজ করতেছে, টি কাজ করতেছে নিচের দিকে। আবার বস্তুর ওজন যদি চিন্তা করি, এই বস্তুটার ওজন এমজিও কোন দিকে কাজ করতেছে, এমজিও কোন দিকে কাজ করতেছে, এমজি নিচের দিকে কাজ করতেছে। তার মানে এই যে কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে টোটাল এখন কয়টা বল, কেন্দ্রের দিকে এখন টোটাল কয়টা বল কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, এই যে টি পরিমাণ বলটাও কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে,
আর mg পরিমাণ বলটাও একই সাথে একই দিকে বলে যোগ করলাম, বিপরীত দিকে বলে বাদ দিতাম। ঠিক আছে, একই দিকে বলে আমরা কি করতেছি ভাইয়া, যোগ করতেছি, রাইট? একই দিকে বলে আমরা কি করতেছি, যোগ করতেছি। সো এই যে দেখো আমার সুতার টানটাও কি দিচ্ছে, সুতার টানটাও আমার কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, আবার mgটাও কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। এখন তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে একটু জানাও তো ভাইয়া। এখন আমাদের ইকুয়েশনটা কি হতে পারে, কেউ বলতে পারবা? এখন আমাদের ইকুয়েশনটা কি হতে পারে, এনিওয়ান? এখন আমাদের ইকুয়েশনটা কি হবে, mg প্লাস টি ইকুয়াল কত? এখন আমাদের দেখো mg প্লাস টি কেন্দ্রমুখী বলের এই যে সেন্টারে এফসি এর যোগান দিচ্ছে, তার মানে mg প্লাস টি একসাথে কি দিচ্ছে, এফসি এর যোগান দিচ্ছে। সো দেয়ারফর টি ইকুয়াল কত, এফসি মাইনাস mg। সো দেয়ারফর টি ইকুয়াল কত, এফসি মানে কি mv স্কয়ার বাই আর মাইনাস mg। সো যখন আমরা এই পজিশনে চিন্তা করব তখন এই যে উলম্ব তলের এই বিন্দুতে যখন চিন্তা করব তখন আমাদের টি ইকুয়াল কত, mv স্কয়ার বাই আর মাইনাস mg। বুঝছো কিনা বলো, বুঝছো? এটা বুঝছো কিনা, এটা মাথায় ঢুকছে, এটা ক্লিয়ার কিনা সবার একটু জানাও। এটা সবার ক্লিয়ার, এটা সবার মাথায় ঢুকছে কিনা একটু বলো তো। এইটা সবাই বুঝতে পারলাম কিনা একটু জানাই দাও, কমেন্টে জানাই দাও। সবার ক্লিয়ার, সবাই বুঝতে পারলাম? এইটা সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। এটা কি সবার মাথায় ঢুকছে? সবাই বুঝলাম? অলরাইট, সবাই বুঝে গেলাম, ফাইন, ওকে, অলরাইট, সবাই আমরা বুঝে গেছি। এইটা আমরা সবাই মোটামুটি বুঝে গেছি, এইটা আমরা সবাই মোটামুটি বুঝে গেছি, ওকে, অলরাইট। এবার আসো, যদি বস্তুটা এখন এখান থেকে ঘুরতে 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 এখানে চলে আসে, এখন আমাদের কাহিনী কি হবে? এখন দেখো, এখন আমাদের সুতার টান টি কোন দিকে, এখন আমাদের সুতার টান টি হলো কোন দিকে, সুতার টান এখন টি হলো আমাদের উপরের দিকে। সুতার টান কোন দিকে, সুতার টান উপরের দিকে, কিন্তু বস্তুটার ওজন mg কোন দিকে, mg নিচের দিকে। কেন্দ্রমুখী বল কোন দিকে, এফসি, এফসি কিন্তু উপরের দিকে, এফসি কেন্দ্রে। এখন বলো, এখন আমাদের নিট বলটা কত হবে? দেখো সুতার টান টি কাজ করতেছে উপরে, কিন্তু বস্তুর ওজন mg কাজ করতেছে নিচে, কিন্তু বস্তুকে ঘুরাইতে হলে আমার কেন্দ্রের দিকের বলটাকে অবশ্যই কি হইতে হবে, বড় হইতে হবে, কারণ এই কেন্দ্রের দিকের বলটাই আসলে কি করে, বস্তুকে ঘুরাই। সো এখন আমাদের কাহিনী হলো কি, এখন আমাদের কাহিনী হলো আমাদের এখানে কোন বলটা, এখন চিন্তা করে দেখো, এখন তুমি চিন্তা করে তুমি দুইভাবে করতে পারো। আইদার যেহেতু কেন্দ্রের দিকে এই টি বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, তার মানে আমার এই mg বলটা নিচে, তার মানে আমার নিট বল যদি হিসাব করি আমাকে এই টি থেকে mg বাদ দেওয়া লাগবে। সো যেহেতু আমাদের mg বিপরীত দিকে কাজ করতেছে, mg কে বাদ দিলে আমরা কি পাবো, fc পাবো। এইভাবে তুমি একটা কেস করতে পারো, এন্ড এইভাবে যদি তুমি করো তাহলে কি আসবে, টি মাইনাস mg is equal mv স্কয়ার বাই আর। সো দেয়ারফর টি ইকুয়াল কত, mv স্কয়ার বাই আর মাইনাস mg। ওই যে নিট বলের কনসেপ্ট অনুযায়ী, নিট বলের কনসেপ্ট অনুযায়ী তুমি বের করতে পারো যে টি ইকুয়াল mv স্কয়ার বাই আর মাইনাস কত, সরি প্লাস, প্লাস এটা হবে প্লাস mv স্কয়ার বাই আর প্লাস mg। এইভাবে একটা করতে পারো, অথবা অন্য নিয়মে দেখো, অন্য নিয়ম তুমি কিভাবে করবা, অন্য নিয়মটাও খুবই ইজি। যেহেতু mg নিচের দিকে, আমরা কেন্দ্র বরাবর যদি হিসাব করি mg এর দিকে কত কোণে আছে, 180 ডিগ্রি কোণে আছে। সো এই বরাবর আমার mg এর রূপাংশটা কত হবে, mg cos 180, mg cos 180। এভাবেও তুমি হিসাব করতে পারো, ঠিক আছে। mg যেহেতু নিচের দিকে, আবার দেখো mg আমাদের যেহেতু নিচের দিকে, ভালো করে দেখো mg আমাদের কোন দিকে বস, mg হলো আমাদের নিচের দিকে। সো আমরা যদি কেন্দ্রমুখী বল জন্য কেন্দ্র বরাবর চিন্তা করি, সো কেন্দ্রের দিকে mg কত কোণে আছে, 180 ডিগ্রি কোণে আছে। তার মানে এইদিকে যদি 180 ডিগ্রি কোণে থাকে তাহলে আমাদের এই mg এর এই বরাবর উপাংশটা কত, mg cos 180। সো এগেইন এখন দেখো, এখন আমাদের এই যে t আর mg cos 180 এই দুটো মিলে কি দিচ্ছে, fc এর যোগান দিচ্ছে। সো এইভাবে যদি চিন্তা করি তাহলে কি হবে, t প্লাস mg cos 180 ইজ ইকুয়াল কত, fc। সো আমরা সবাই জানি cos 180 এর ভ্যালু কত, 1 মাইনাস 1 ইকুয়াল কত, fc। সো t মাইনাস mg, fc ইকুয়াল কত, mv স্কয়ার বাই আর। সো দেয়ারফর t ইকুয়াল কত,
এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি। সো যেভাবেই চিন্তা করো মিলবে, কনসেপ্ট একটাই, যেভাবে তুমি চিন্তা করো মিলবে। ক্লিয়ার সবার? কনসেপ্ট কি ক্লিয়ার? কনসেপ্ট বুঝলাম? কনসেপ্ট মাথায় ঢুকছে? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট মাথায় ঢুকছে কিনা বলো? কনসেপ্ট কি মাথায় ঢুকছে? কনসেপ্ট মাথায় ঢুকে গেছে? ক্লিয়ার? কনসেপ্ট সবার ক্লিয়ার? কনসেপ্ট সবাই বুঝতে পারলাম? কাহিনী বুঝে গেছি? কাহিনী বুঝে গেছি কিনা? কাহিনী বুঝে গেছি, রাইট? কাহিনী আমরা বুঝে গেছি, ঠিক কিনা? আমরা কাহিনী বুঝে ফেলছি। অলরাইট, মাথায় ঢুকে গেছে। সবাই একটু লিখে ফেলো, সবাই একটু লিখে ফেলো। কাহিনী বুঝে গেলে সবাই একটু লিখে ফেলো ফার্স্ট। কাহিনী যদি বুঝে যাও দ্রুত লিখে ফেলো। কাহিনী বুঝে গেলে লিখে ফেলো, ঠিক আছে? কাহিনী বুঝে গেলে লিখে ফেলো। কাহিনী যদি বুঝে যাও লিখে ফেলো ভাইয়া, ফার্স্ট লিখে ফেলো। কাহিনী বুঝে গেলে লিখে ফেলো। কাহিনী যদি বুঝে ফেলো তাহলে লিখে ফেলো, ওকে? কাহিনী বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। সবার লিখা হইলে একটু ডান লিখিও, তাহলে আমি পরবর্তী ইয়াতে আগাবো। সবার লিখা হইলে একটু ডান লিখবা, তাহলে আমি নেক্সট ইয়াতে যাব, ঠিক আছে? সবার লিখা হইলে একটু ডান লিখো। সবার যদি লিখা হয়ে যায় একটু ডান লিখো, ঠিক আছে? ডান, সবার ডান, সবার ডান। অলরাইট, এখন আমাদের দেখো বস্তুটা না আছে এখানে, না আছে এখানে, বস্তুটা এখন আছে এখানে। তো এখানে আমরা কি পাইছিলাম ভাইয়া? এখানে আমরা পাইছিলাম যে এই কেসের জন্য আমাদের টি কত ছিল? এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। আর এই কেসের জন্য টি কত ছিল? এই কেসের জন্য আমাদের টি পাইছি একটু আগে, এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি। এখন বস্তু এখানেও নাই, এখানেও নাই, বস্তু আছে এখন এখানে। মানে উলম্ব তলের সাথে বস্তুটা থিটা কোণে আছে। কত কোণে আছে? থিটা কোণে আছে। এখন কি হবে? এখন কি হবে সেটাই দেখার বিষয়। সো এখন আসো, আমাদের এই বস্তুটার ওজন এখানেও এমজি কাজ করবে কোন দিকে? কোয়াইট নিচের দিকে, পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে কাজ করবে। সো এটা খুবই সিম্পল। দেখো এই যে এমজিটা কোন দিকে কাজ করবে? এমজিটা কাজ করবে নিচের দিকে। এমজি কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। সো এমজিকে আমরা চাইলে দুটো অংশে ভাগ করতে পারি। একটা হলো আমাদের এই বরাবর, আরেকটা হলো আমাদের এই যে এই বরাবর। সো আমাদের এই যে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও কত? থিটা। তার মানে এই উপাংশটা কত? এমজি কস থিটা। আর এই দিকে সুতার টানটা কত? কেন্দ্রের দিকে অলওয়েজ সুতার টান কাজ করে কত? টি। সুতার টান অলওয়েজ কোন দিকে কাজ করে? কেন্দ্রের দিকে কাজ করে। সো কেন্দ্রের দিকে কাজ করা সুতার টান কত? টি। এখন তোমরা কি বলতে পারবে ইকুয়েশনটা কত হবে? ঠিক আছে, দেখো এখন বস্তু আছে এখানে, বস্তুর ওজন এমজি কাজ করছে নিচের দিকে। আর এমজিকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি, একটা হলো এই বরাবর, একটা হলো এই বরাবর। সো এই বরাবর কত? এই বরাবর হলো এমজি সাইন থিটা, আর এই দিকে কাজ করতেছে কত? এমজি কস থিটা। ঠিক আছে, বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। তাহলে এখন তুমি একটু বলো তো যে আমাদের এখানে অ্যাকচুয়ালি নিট বল কত? মানে কেন্দ্রমুখী বল কোন দিকে কাজ করবে? অলওয়েজ কেন্দ্রের দিকে। এই যে এফসি কোন দিকে কাজ করবে? কেন্দ্রের দিকে। সো এখন নিট বল কত? যেহেতু আমাদের কেন্দ্রের দিকে কাজ করতেছে, তাহলে টিটা বড় আর এমজি কস থিটা ছোট। এমজি কস থিটা কিন্তু ছোট, তাহলে টি যেদিকে কাজ করতেছে এমজি কস থিটা তার বিপরীতে। তাহলে দেখো আমাদের ঘূর্ণনের জন্য কেন্দ্রের দিকের উপাংশগুলো নিতে হবে, কেন্দ্রের দিকের উপাংশগুলো নেওয়া লাগবে, ঠিক? তো এখন এইটা যদি এমজি কস থিটা হয়, খুবই কমন সেন্স মেক করে এটা কি হবে? মাইনাস এমজি কস থিটা, তাই না? মানে এই দিকে, এই দিক বরাবর যদি এমজি কস থিটা হয়, তাহলে এই দিক বরাবর কি হবে? মাইনাস এমজি কস থিটা। এটা তো খুবই কমন সেন্স মেক করে, রাইট? সো এইভাবে যদি চিন্তা করি তাহলে টি প্লাস এই যে এই টি আর এই মাইনাস এমজি কস থিটা একত্রে কি করতেছে? এই টি প্লাস মাইনাস এমজি কস থিটা একত্রে কি করছে? আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। মাইনাস এমজি কস থিটা এই দুইটা একই সাথে কি করতেছে বলো তো? এই দুইটা একই সাথে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। মাইনাস এমজি কস থিটা এই দুইটা একই সাথে কি করছে? কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। সো ইকুয়াল কত? এফসি। মানে এই টি আর এই মাইনাস এমজি কস থিটা, আবারও বলতেছি আমরা কেন্দ্রের দিকে বলটা হিসাব করব। সো কেন্দ্রের দিকের এই দুইটা বল একসাথে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। সো দেয়ারফর টি মাইনাস এমজি কস থিটা ইজ ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর। সো দেয়ারফর
টি ইকুয়াল কত? বুঝছি, সবাই বুঝছি? সবাই বুঝছি কিনা কমেন্টে জানাও। সবাই বুঝতে পারছো? মাথায় ঢুকছে সবার? সবার কি মাথায় ঢুকছে? কমেন্টে জানাও। সবার মাথায় ঢুকছে? সবার মাথায় ঢুকছে এটা? এইটা সবার মাথায় ঢুকছে? ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই বুঝছি কিনা? সবাই বুঝছি? সবাই আশা করি বুঝে গেছি। তার মানে এই পজিশনে কত? এই পজিশনে আমাদের এই যে এত, এই পজিশনে আমাদের এত। তো এখন একটা জিনিস একটু চিন্তা করো, সাপোজ আমাদেরকে কি বললো, আমাদেরকে ধরো এই যে এই যে এটা কোন দিকে, এটা ধরো এটা হলো রাইট সাইডে, তো এই বেগটা দিলাম ভি আর এটা লেফট সাইডে এটা দিলাম ভি এল, একটা দিলাম ভি আর মানে হলো রাইট সাইডে বল, আর ভি এল মানে হলো লেফট সাইডে বল। এখন আমাদের কাহিনীটা হচ্ছে এরকম যে আমরা এখানে দুইটা পয়েন্ট কনসিডার করি, এটা হলো এ আর এটা হলো ডি। এ আর ডি পয়েন্ট যদি চিন্তা করি, এ আর ডি পয়েন্টে আমাদের ডেল টি যদি আমরা কনসিডার করি, ডেল টি যদি আমরা চিন্তা করতে চাই, ঠিক আছে, ডেল টি যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে, মানে এই যে এইখানে টান ভার্সেস এইখানে টানের পার্থক্যটা কত, কিভাবে আমরা ক্যালকুলেট করব এইখানের টান আর এইখানের টানের পার্থক্য কত। সো আমাকে যদি বলে এ আর বি বিন্দুতে, একজন লিখছে ভাইয়ার মুড ভালো নাই, স্টুডেন্ট কম। দেখো স্টুডেন্ট কম হইলে লস কি আমার? বলো, স্টুডেন্ট কম হইলে কি আমার লস? আমার কিন্তু লস নাই, লস তোমাদের, ঠিক আছে। সো ওইটুকু বোঝার ক্যাপাবিলিটি আসলে তোমাদের হওয়া লাগবে আর কি। মানে স্টুডেন্ট যদি না থাকে, তোমার স্টুডেন্ট যদি ক্লাস না করে, যে করতেছে না তারই লস। এগুলো কিন্তু খুবই হাই ভোল্টেজ কনসেপ্ট, অ্যান্ড তুমি এই কনসেপ্টগুলো তোমার এডমিশনে অনেক হেল্প করবে। একাডেমিকে আলটিমেটলি এত কঠিনও আসবে না, ওই এমভি স্কোয়ার বাই আর নিয়ে বা নর্মাল কয়েকটা বেসিক নিয়ে আসবে, বাট এগুলো এখানে তো সবগুলো ইন ডিটেলে করাচ্ছি। সো না থাকলে আলটিমেটলি তোমাদেরই লস আর কি, বুঝছো? না থাকলে আলটিমেটলি তোমাদেরই লস হবে। সো এটা একটু মাথায় রাখো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আরেকটা জিনিস, তোমরা যে ম্যাথ করান সিকিউ করান বলে লাফাও, আমি তোমাদেরকে ম্যাথ করাই সিকিউ করাই যেগুলো তোমাদের প্রসেস করতে প্রবলেম হয়। বাট যদি সবগুলা করাই দিই তাহলে প্রবলেমটা কি বলি, ধরো তোমাকে আমি একদম টানা 10টা সিকিউ সলভ করাই দিলাম, সিকিউটা সলভ করাইছে কে? আমি। সিকিউটা সলভ করানোর সময় ম্যাথটা চিন্তা করছে কে? আমি। ম্যাথটা ব্রেনের মধ্যে প্রসেস করছে কে? আমি। ম্যাথটা ব্রেনের মধ্যে স্টেপ বাই স্টেপ সাজাইছে কে? আমি। ম্যাথটা এখানে লিখে সলভ করাইছে কে? আমি। আলটিমেটলি লাভটা কার হলো? আমার। লাভটা তোমাদের হইলো? লাভটা তোমাদের হলো না। সো লাভটা নিজেদের হওয়ার জন্য কি করা লাগবে? টেস্ট পেপার নেওয়া লাগবে, বই খোলা লাগবে, ম্যাথটা কোয়েশ্চেনটা জাস্ট দেখা লাগবে, উত্তরটা না দেখে কোয়েশ্চেনটা মাথায় প্রসেস করাতে হবে, চিন্তা করতে হবে, প্রসেস করতে হবে, স্টেপ সাজাইতে হবে, করতে হবে, না করলে দেখতে হবে, দেখে আবার সলভ করতে হবে, তখনই গিয়ে আলটিমেটলি তোমার লাভ হবে। তোমাদেরকে একটা জিনিস অলওয়েজ বোঝাই যে শিক্ষক নিয়ম শেখাই, বিজয়ী কিন্তু নিয়ম বানাই। সো আমি তোমাদেরকে নিয়ম শিখাবো, বিজয়ের নিয়মটা তোমাদেরই বানাতে হবে। কারণ তোমাদেরকে আমি যে 10টা করাই দিব, ওই 10টা আমি হলফ করে বলতে পারি, যেগুলো আগে চলে আসছে এগুলো আবার রিপিট করে না, খুবই কম। সো কেউ যদি এই আশায় বসে থাকো যে বোর্ড কোয়েশ্চেন করবা কিসের জন্য? এক্সপিরিয়েন্সের জন্য। এক্সপিরিয়েন্সের জন্য বোর্ড কোয়েশ্চেন সলভ করা লাগবে, টু বি অনেস্ট। এক্সপিরিয়েন্সের জন্য কি করা লাগবে? বোর্ড কোয়েশ্চেন সলভ করাই লাগবে আলটিমেটলি। কিন্তু একটা জিনিস চিন্তা করো, তোমাকে আমি যে 10টা সলভ করে দিলাম, তুমি শিওর ওইখান থেকে আসবে? না। আমরা তোমাকে কোয়েশ্চেনের গ্যারান্টি কখনোই দিতে পারবো না, এটা কেউ পারে না। কেউ যদি বলে যে এই কোয়েশ্চেনটাই আসবে, এটা হলো ভুয়া। এই পার্টিকুলার কোয়েশ্চেনটাই আসবে এমন গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। কিন্তু কনসেপ্টের গ্যারান্টি, বেসিকের গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি যে এই পার্টিকুলার বেসিক থেকেই আসবে, বুঝছো? সো এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। মানে তোমাদের আসলে চিন্তা করতে হবে কিসে তোমাদের লাভ। ভাইয়া সবগুলা যদি স্পুন ফিট করাই দে তাহলেই কি আমার লাভ, নাকি আমি নিজে চেষ্টা করে পারাটা আমার লাভ? এইটুকু ডিফারেন্স যদি না বুঝতে পারো, লাইফে কিন্তু আগাইতে পারবা না, বুঝতে পারছো? তো এটাই হলো আর কি কথা। সো যেটা বলতেছিলাম, এইখানে আমাদের বেগটা যদি আমরা ভি আর চিন্তা করি, তাহলে এখন লেটস সে আমরা এটা দিলাম ভি আর স্কোয়ার, আর এটা যদি আমরা ভি এল চিন্তা করি, এটা দিলাম ভি এল স্কোয়ার। এখন আমি বললাম এ ও বি বিন্দুর মধ্যে টানের পার্থক্য কত। আমরা যদি এ আর বি বিন্দুর মধ্যে টানের পার্থক্য হিসাব করতে চাই ডেল টি, তাহলে দেখো এ ও বি
বিন্দুর মধ্যে টানের পার্থক্য, টানের পার্থক্য। তো এখন তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই, তোমরা একটু কেউ কি বলতে পারবা, এই যে এই ইকুয়েশনটা দেখো, টি ইকুয়াল হলো mv স্কয়ার বাই আর মাইনাস এমজি। আবার এটা দেখো, এটা ধরো টি এ আর এটা ধরো টি বি। এটাকে দাও ইকুয়েশন নাম্বার 1, এটাকে দাও ইকুয়েশন নাম্বার 2। একটাকে তোমরা ইকুয়েশন নাম্বার 1 দাও, আরেকটাকে তোমরা ইকুয়েশন নাম্বার 2 দাও। ঠিক আছে? সো কথা হলো 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন ভালো করে দেখে বলো তো টি এ বড় নাকি টিবি বড়? টি এ আর টি বি কোনটা বড়? টি এ নাকি টি বি কোনটা বড়? সবাই একটু জানাও, কমেন্টে জানাও। যে আমরা এখানে দেখতে পাচ্ছি টি এ আর এখানে দেখতে পাচ্ছি আমরা টি বি। মানে টি এ মানে হলো এই বিন্দুতে টান, এই যে এটা টি এ, আর এদিকের টানটা হলো টি বি। ইকুয়েশন দেখে ক্লিয়ার করো কোনটা বড়, কোনটা বড়। সো টিভিতে আমরা দেখতে পাচ্ছি দুইটা জিনিসের যোগফল, আর টি এতে দেখতে পাচ্ছি আমরা দুইটা জিনিসের বিয়োগফল। তাহলে কোন টানটা বড় অ্যাকচুয়ালি? কোন টানটা বড়? কোন টানটা বড়? তোমরা নিজেরাই দেখে বুঝতে পারতেছো যে এখানে এমভি স্কয়ার বাই আর থেকে এমজি বাদ দিলে আমরা টান পাই, আর এখানে এমভি স্কয়ার বাই আর এর সাথে এমজি যোগ করলে আমরা টান পাই। তার মানে এই টিবিটা বড়। ঠিক আছে? সো আমরা যদি ডেল টি হিসাব করি তাহলে টিবি মাইনাস টি এ। সো দেয়ারফর টানের পার্থক্য ডেল টি সমান টিবি সমান কত? এই যে এম ভি এল স্কয়ার বাই আর প্লাস এমজি মাইনাস এম ভি আর স্কয়ার বাই আর মাইনাসে মাইনাসে প্লাস এমজি। ঠিক আছে? সো এখন সুতরাং ডেল টি কত আসলো? ডেল টি আসবে যে 2mg প্লাস এম ভি এল। আচ্ছা, এটাকে এভাবে দেই। ঠিক আছে? এভাবে দেই, আর একটু সাজাই দেই। টানের পার্থক্য এম বাই আর যদি আমরা নিয়ে নিই, এম বাই আর যদি আমরা কমন নেই তাহলে ভিএল স্কয়ার মাইনাস ভিআর স্কয়ার। সো যেহেতু বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে সমকৌণিক বেগে ঘুরতে পারে, কিন্তু বেগটা তো আর সমবেগ হইতে পারে না। বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুরও কি থাকে? ত্বরণ থাকে, বলছিলাম না? ত্বরণ থাকে। তো ত্বরণ যেহেতু থাকে, এই বেগটা তো সেম নাও হতে পারে। সো বেগ যদি সেম না হয়, মানে এই দিকে ঘূর্ণনের সময় এই বেগটার যদি একটা ভ্যালু থাকে, এই দিকে যাওয়ার সময় যদি এই ভিএল এর আরেকটা ভ্যালু থাকে, তখন আমরা টানের পার্থক্য, দুইটা বিন্দুর মধ্যে টানের অনুপাত বা টানের পার্থক্য বের করলে আমরা এইভাবে ক্যালকুলেট করে করতে পারি। ঠিক কিনা? দুইটা বিন্দুর মধ্যে টানের অনুপাত বের করতে বলতে পারে, দুইটা বিন্দুর মধ্যে টানের পার্থক্য বের করতে বলতে পারে, তাহলে আমরা এই কনসেপ্ট দিয়ে বের করতে পারি। সো এখান থেকে আবার একটা স্পেশাল কেস আসবে। দেখো এই দিকেই দেখাই, হ্যাঁ, এখান থেকে একটা স্পেশাল কেস দেখো। স্পেশাল কেস হলো ইফ ভিআর ইকুয়াল ভিএল, মানে যদি এই বেগটা আর এই বেগটা যদি ইকুয়াল হয়, তাহলে আমাদের ডেলটি কত হবে? তাহলে আমাদের ডেলটি হবে 2mg। কারণ এইটা আর এটা সমান হলে এই পুরো টার্মটা আসলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। when vr is equal vr, vl আর vr যখন সমান হবে। ঠিক আছে? যখন আমাদের এই দুইটা টার্ম ইকুয়াল হবে, তখন আমাদের আসলে পুরো টার্মটা 0, তখন আমাদের ডেলটি কত আসবে? 2mg আসবে। এগুলা থেকে আসবে বস, মানে এর বাইরে আর কঠিন কোয়েশ্চেন করার কোনো স্কোপ নাই আর কি, এখান থেকেই আসবে। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? ক্লিয়ার? মাথায় ঢুকছে? সবাই বুঝতে পারছি? মাথায় ঢুকছে কিনা জানাও। মাথায় কি ঢুকছে? সবাই বুঝছে কিনা? সবাই বুঝতে পারলে ইয়েস, সবাই বুঝতে পারলে ইয়েস লেখা হইলে ডান। সবাই 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 একটু রেসপন্স করো। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই একটু লিখে ফেলো, ইম্পর্টেন্ট এই পড়াগুলা, মানে এতদিন যা যা ক্লাস নিছি সবগুলোর মধ্যে ইম্পর্টেন্ট। সো তোমরা একটু ভাই অনেস্টলি জানাও এবার, নিউটনিয়ান মানে নিউটনিয়ানে তোমাদের ভয় একটু হলেও কাটছে কিনা, কনসেপ্টগুলো ক্লিয়ার হলো কিনা তোমাদের, এটা একটু জানাও। নিউটনিয়ানে তোমাদের আগে যে ভয়টা ছিল, ভয়টা কি একটু হলেও কাটছে, নাকি এখনো যে লাও সেই কদু? অলরাইট, সো এই হলো আর কি অবস্থা। এখন তোমাদেরকে আরেকটু ডিপার পড়াই, আরেকটু ডিপ পড়াই। ঠিক আছে? আরেকটু ডিপ পড়াই। সেটা হলো তোমাদেরকে ধরো বলছে এই পার্টিকুলার জায়গাটাতে শক্তি সংরক্ষণশীলতার কি দেখাও, একটা স্টেট দেখাও। তো রেস শুরু করার আগে
আমরা এই পার্টিকুলার জায়গাটাতে একটা শক্তি সংরক্ষণশীলতার মানে নীতি দেখাই দিই। হ্যাঁ, আমি এরকম আরেকটা স্লাইড ডুপ্লিকেট নিলাম সো দ্যাট তোমাদেরকে এই পার্টিকুলার জায়গাটাতে শক্তি সংরক্ষণশীলতার স্টেটটা দেখাতে পারি। হ্যাঁ, অলরাইট, দেখো সো যেটা বলতেছিলাম আর কি, একটু দেখো, আমাদের একটু চিন্তা করো তো, এই দুইটা বিন্দুর মধ্যে ধরো এটা এই দুইটা বিন্দুর মধ্যে শক্তি সংরক্ষণশীলতা আমাদের বের করতে হবে। সো এই ব্যাসার্ধটাও আর, এই ব্যাসার্ধটাও আর, ঠিক আছে। এখন আমাদেরকে যদি বলে এ আর বি বিন্দুর মধ্যে শক্তির নিত্যতা, এই যে এটা হলো এ, এটা হলো বি, তো দেখো এখান থেকে তুমি অনেক কিছু বের করতে পারবা। তো আমি যদি বলি এ ও বি বিন্দুর মধ্যে শক্তির নিত্যতা অ্যাপ্লাই করে পাই, এ ও বিতে শক্তির নিত্যতা, অ্যাপ্লাই করলে কি দাঁড়ায়, কি অবস্থা দাঁড়ায় দেখো। সো এটা ছিল কি, এটা ছিল আমাদের ভি আর এটা ছিল কি আমাদের ভি এল। সো একটু একটা জিনিস বুঝো তো, শক্তির নিত্যতা অ্যাপ্লাই করা মানে কি, এ বিন্দুতে মোট শক্তি সমান বি বিন্দুতে মোট শক্তি। চিন্তা করো এখন, তো আমরা শক্তির নিত্যতা অ্যাপ্লাই করলে এই যে এইটাকে আমরা সারফেস ধরবো, প্রামাণ্য তল ধরো, এটাই হলো আমাদের সারফেস বা প্রামাণ্য তল। প্রামাণ্য তল হলো এটা, সারফেস হলো এটা, ঠিক আছে। আমি একটু সোজা করে আঁকাই, একটু বাঁকা হয়ে গেছে। প্রামাণ্য তল কোনটা, প্রামাণ্য তল হলো এই যে এটাই হলো আমাদের কি প্রামাণ্য তল, এটাই হলো আমাদের প্রামাণ্য তল। এখন আসো একটা জিনিস একটু দেখো, এই বিন্দুতে আমাদের টোটাল কয়টা এনার্জি থাকতে পারে, দুইটা এনার্জি। একটা হলো গতিশক্তি, গতিশক্তি কত, এই বিন্দুতে বেগ কত, বেগ হলো ভি আর। সো এই বিন্দুতে বেগ যেহেতু ভি আর, তাহলে বস্তুর ভর কত, এম। এই এম ভর বিশিষ্ট বস্তুটাই তো ঘুরতেছে, তাই না। সো যদি এই বিন্দুতে আমাদের মোট শক্তি বের করতে চাই, প্রথমত হলো বিভব শক্তি। তাহলে দেখো এটা যদি প্রামাণ্য তল হয়, এটা যদি আমাদের ভূমি হয়, ভূমি থেকে এই বিন্দুটা টোটাল কত দূরত্ব আছে, যে এটা আর এটা আর, টোটাল আমাদের কত দূরত্ব আছে, টোটাল আমাদের আছে টোয়াইস আর দূরত্ব আছে। তাহলে এটা হলো দূরত্ব, মানে এ বিন্দুর দূরত্ব প্রামাণ্য তলের সাপেক্ষে কতটুকু, টোয়াইস আর। এ বিন্দুর দূরত্ব এই প্রামাণ্য তলের সাপেক্ষে কতটুকু, টোয়াইস আর। তাহলে বিভব শক্তি কত, এমজিএইচ। এমজিএইচ এর ভ্যালু কত, টোয়াইস আর, ঠিক আছে। এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হলো টোয়াইস আর, অলরাইট। প্লাস এই বিন্দুতে বেগ কত, ভি আর, তাহলে এই বিন্দুতে গতিশক্তি কত, হাফ এম ভি আর স্কয়ার ইজ ইকুয়াল বি বিন্দুতে। ভাইয়া বি বিন্দু তো প্রামাণ্য তলে আছে, সো বি বিন্দু যেহেতু সারফেস আছে, বি বিন্দুতে বিভব শক্তি কত, বি বিন্দুতে আমাদের বিভব শক্তি কত ভাইয়া, বি বিন্দুতে আমাদের বিভব শক্তি হলো 0, কারণ এটা সারফেস আছে, প্রামাণ্য তলে আছে। তার মানে আমাদের বি বিন্দুতে বিভব শক্তি আসলে 0। গতিশক্তি কত, বি বিন্দুতে বেগ কত, এই যে এটা হলো ভিএল, তাহলে গতিশক্তি কত, হাফ এম ভি এল স্কয়ার। আচ্ছা, 0টা আগে লিখে দিই, বিভব শক্তি। বিভব শক্তি কত, বি বিন্দুতে বিভব শক্তি কত, 0। এই বি বিন্দুতে ইপি কত, 0। তার মানে ঠিক আছে। এখন দেখো তুমি এই পার্টিকুলার ইকুয়েশন দিয়ে কি কি বের করতে পারো। তোমাকে যদি বলে এ বিন্দুতে বেগ কত, সেটাও বের করতে পারবা। তোমাকে যদি বলে বি বিন্দুতে বেগ কত, সেটাও বের করতে পারবা। তোমাকে যদি বলে এ বিন্দু কত দূরত্বে আছে, টোয়াইস আর, সেটাও বের করতে পারবা। মানে তুমি এখন যে কোনো কিছুই বের করতে পারবা, ঠিক আছে। এই কনসেপ্টগুলো বুঝলে তুমি এখন যে কোনো কিছুই বের করতে পারবা, ঠিক আছে। এখন তোমরা বলতে পারো ভাইয়া ম্যাথ করান, ভাই এইগুলো আমি এখানে থিওরি দিয়ে সবগুলা ম্যাথই পড়াইছি, ঠিক আছে। এই থিওরিগুলো কোত্থেকে আসছে, ম্যাথ থেকে আসছে। তো আলাদা করে ম্যাথ করানোর তো কোনো মানে নাই। এই ইকুয়েশনে তুমি এম এর মান বসাইতে পারবা না ভাইয়া, পারবা। জি এর মান বসাইতে পারবা না, পারবা। ভি এল বসাইতে পারবা না, দেওয়া থাকলে বসাইতে পারবা। ভি আর বের করতে পারবা না, পারবা। জাস্ট মানগুলো বসাই ক্যালকুলেশন। এটাই ইকুয়েশন, ইকুয়েশনে মান বসাবা, ক্যালকুলেশন, এটাই হলো ম্যাথ। এখানে জাস্ট মান বসাবা। ক্লিয়ার? সবাই কি বুঝলাম? এইটা সবাই বুঝতে পারলাম কিনা জানাও তো। হ্যাঁ, এম বাদ দেওয়া যায়, 3 দিক থেকেই তো এম এম বাদ দেওয়াই যায়, নো ইস্যু, বাদ তো অবশ্যই দেওয়া যায়। ও ক্লিয়ার কিনা? তোমাদের নিউটনের গতিসূত্রের প্রবলেম ছিল, পড়াইছি। তোমাদের রকেট মোশনের প্রবলেম ছিল, একদম ইন ডিটেল এডমিশন পর্যন্ত পড়াইছি। তোমাদের কপি কলের ম্যাথে প্রবলেম ছিল, কপি কলের এক্সট্রা করে কেস দেখাইছি। তোমাদের আনত দলের কেস পড়াইছি, ঠিক আছে। এই 5টা ক্লাসে অনেক পড়াইছি কিন্তু তোমাদেরকে,
ঠিক আছে, তোমাদের জড়তার ভ্রামকে প্রবলেম ছিল, জড়তার ভ্রামক ইন ডিটেইলে পড়াইছি। তোমাদের টর্কে প্রবলেম ছিল, গত ক্লাসটা ফুল টর্কের উপর ছিল। তোমাদের কেন্দ্রমুখী বলে প্রবলেম ছিল, আজকে ইন ডিটেইল কেন্দ্রমুখী বল পড়াই দিচ্ছি। ঠিক আছে, বেগ কেমনে পাবো এখানে বস? দেখেন এইখানে আমাদের ভি আর এর মানে তুমি যদি এই পুরো ইকুয়েশনটার মধ্যে মানগুলা বসাও, তোমাকে ধরো ভি আর বের করতে বললো, তো তুমি ভি আরটা বের করতে পারবা না এখান থেকে? পারবা, কোনো ব্যাপারই না। এই যে ভি আর, এ বিন্দুতে বেগ ভি আর, ইকুয়েশন আছে, ইকুয়েশনে মান বসালেই তো ভি আর পাওয়া যায়, ইকুয়েশনে মান বসালেই তো ভিএল পাওয়া যায়। পাওয়া যায় কিনা বলো তো? পাওয়া যায়, পাওয়া যায়। আচ্ছা, তো এগুলা মোটামুটি আমরা বুঝে গেছি, রাইট? এগুলো আমরা মোটামুটি বুঝে গেলাম না? এগুলো আমরা মোটামুটি বুঝে গেলাম। এইটা আমরা মোটামুটি বুঝে গেছি, এটা আমরা বুঝে গেছি কিনা? বেগ বের করতে হলে আরেকটা লাগবে না? আরেকটা দেওয়া থাকবে তোমাকে, তো মানে এইটা আর এটা একসাথে বের করতে বলবে না, হয় এটা না হলে এটা, যে কোনো একটা বের করতে দিবে।